নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সনাতন। শিবনাথ প্রশ্ন করিল, রোগটা কি? ননীবাবু প্রবীণ চিকিৎসক, চিকিৎসাবিদ্যা বংশগত বিদ্যা। 3 পুরুষ ধরিয়া এ বংশের প্রত্যেকেই চিকিৎসক হিসাবে শুধু জীবিকাই নয়, খ্যাতি এবং প্রতিপত্তিও যথেষ্ট পরিমাণে অর্জন করিয়া আসিয়াছে। এই বিদ্যার সঙ্গে ইহাদের একটা যেন জন্মগত পরিচয় আছে। বাড়ির মেয়েরা পর্যন্ত নারী দেখিতে জানে। আকস্মিক আপদে বিপদে 2-4টা টোটকার ব্যবস্থা পর্যন্ত তাহারা দিয়া থাকে। ননী ডাক্তার কবিরাজি এবং ডাক্তারি দুই জানেন। ধীর গম্ভীর লোক। এই অঞ্চলে লোকে বলে ধন্বন্তরী। অবশ্য ননী ডাক্তারের হাতে সকল রোগী যে বাঁচে তাহা নয়, তবে ননীবাবু ভুল করেন না। ক্ষেত্র বিশেষে সসম্ভ্রমে মৃত্যুকে অভিবাদন করিয়া পথ ছাড়িয়া সরিয়া দাঁড়ান। ননীবাবু হাসিয়া বলিলেন, রোগটা কাল রোগ আর কি। কাল রোগ? হ্যাঁ, বয়স যে অনেক, 85-র কম নয়। কাল মানে বয়সী এখন ব্যাধি। ননীবাবু আবার একটু হাসিলেন। শিবনাথদের বাড়ির 4 পুরুষের চাকর। শিবনাথের প্রপিতামহের আমলে এ বাড়িতে বহাল হইয়াছিল। 10 বছর বয়সের হাড়ির ছেলে, মোটা সোটা চেহারা, থ্যাবড়া নাক, কুতকুতে চোখ, মাথায় এক মাথা কোকড়া ঝাঁকড়া চুল, বলিষ্ঠ গঠন। গরুর রাখালি করিবার জন্য বহাল হইয়াছিল। নাম সনাতন, কিন্তু মোটা সোটা চেহারার জন্য কর্তা নাম দিয়াছিলেন কুমড়ো। ছোট ছোট চোখে অনেকক্ষণ কর্তার দিকে চাহিয়া থাকিয়া বলিয়াছিল, বাবু মশাই, কর্তা বাবু। কি রে? কর্তার পোশাক পরিচ্ছদ, ভাবভঙ্গি, কথাবার্তা কুমড়োর মনে কেমন যেন ভয়ের সঞ্চার করিতেছিল। অদ্ভুত, বিস্ময়কর, দুর্বোধ্য। কুমড়ো বিহ্বল করুণ ভাবে সভয়ে প্রশ্ন করিয়াছিল, আমাকে মারবা না কর্তা বাবু? বিরক্তিতে ভ্রু কুঞ্চিত করিয়াও সস্নেহে হাসিয়া কর্তা বলিয়াছিলেন, না, মারবো কেন? ঘরের ভেতর ভরে রাখবা না? না না, বরং ভালো কাজ করলে বকশিস দেব। বকশিস দেবা? কি দেবা? কি নিবি? কর্তা হাসিয়া প্রশ্ন করিয়াছিলেন। চাপরাশির লাল শালুর পাগড়িটা দেখাইয়া কুমড়ো বলিয়াছিল, অমনি লাল টুপি একটা আমাকে দিও। ঠিক সেই সময়ই বাড়ির ঝি আসিয়া কর্তাকে দেখিয়া সসম্ভ্রমে ঘোমটা টানিয়া মৃদু স্বরে জানাইয়াছিল, বাজার যাইবার জন্য লোকের প্রয়োজন। লবঙ্গের অভাব পড়িয়াছে, পান সাজা বন্ধ হইয়া রহিয়াছে। চাকরটা কার্যান্তরে গিয়াছিল। চাপরাশিরও কার্যভার লইয়া বাহিরে যাইবার কথা। কর্তা কুমড়োকেই পাঠাইয়াছিলেন, লবঙ্গ নিয়ে আয় 4 পয়সার, বুঝলি? কিছুক্ষণ পরে প্রকাণ্ড একটা ঠোঙা হাতে কুমড়ো বাড়ির ভিতরে প্রবেশ করিয়া ঠোঙাটা নামাইয়া দিয়াছিল। এই ল্যান গো, ঠোঙায় 1 ঠোঙা নুন। বাড়িতে হাসির ধুম পড়িয়া গিয়াছিল। গিন্নি সেবার বুঝাইয়া দিয়াছিলেন, খেতে ঝাল ঝাল লাগে, লবঙ্গ, লবণ নয়, বুঝলি? লঙ্গ, লঙ্গ। দ্বিতীয়বারে আবারও একটা বড় ঠোঙা হাতে কুমড়ো ফিরিয়া আসিয়াছিল। এবার ঠোঙায় 1 ঠোঙা লঙ্কা। সেবার আর হাসির ধ্বনি বাড়ির গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল না,
কাছারি বাড়ি পর্যন্ত পৌঁছিয়াছিল। কুমড়ো বিব্রত এবং বিরক্ত হইয়া বলিয়াছিল, বল্লাজি, ঝাল। কর্তার খড়ম বাজিয়া উঠিয়াছিল। তিনি এত উচ্চ হাসির জন্য বিরক্ত হইয়াই আসিয়াছিলেন, কিন্তু সমস্ত শুনিয়া উচ্চ হাসিতে তিনি গোটা পাড়াখানা সচকিত করিয়া তুলিয়াছিলেন। দীর্ঘ ৭৫ বৎসর পরেও সনাতনের সে কথা এ বাড়িতে সকলেই জানে, পরিবারের ইতিহাসের মধ্যে স্থান পাইয়াছে। আরো একটা কথা, সেই প্রথম দিনেরই কথা, বাঁচিয়ে আছে। বাড়ির গরু বাছুর গোয়ালে বন্ধ করিয়া সনাতন বাড়ি যাইতে বাহির হইয়া পথে দাঁড়াইয়া সরবে কাঁদিয়াছিল, ও মা গো, গো মা গো। কর্তা নিজে বাহির হইয়া আসিয়া প্রশ্ন করিয়াছিলেন, কে মেরেছে? হাতের মুঠোয় চোখ মুছিতে মুছিতে কুমড়া বলিয়াছিল, আদার হয়ে গেল জি। কি আদার? আধার? হ্যাঁ, আমি কি করে বাড়ি যাব? মলকিনি পুকুরের পাড়ে ভূত আছে জি। ভাগারে গো, দানা আছে গো। কর্তা হাসিয়া চাপরাশি সঙ্গ দিয়া কুমড়োকে বাড়ি পাঠাইয়া দিয়াছিলেন। সনাতনের সে কথা আজও বাঁচিয়ে আছে। সে তাহার দীর্ঘ জীবনে অসংখ্য ভূতের আশ্রয়স্থল আবিষ্কার করিয়াছে। শুধু ভূত নয়, দেবস্থান এবং দেবতাকেও তাহার ভয় ছিল বিষম। সে ভয় আজও তাহার যায় নাই। আর একটা নূতন ভয় তাহার মধ্যে সংক্রামিত হইল চাকরির কয়েকদিন পরেই। বড় বাবু অর্থাৎ কর্তা বাবুর বড় ছেলে শিবনাথের পিতামহ কাছারিতে বসিয়া একজন প্রজার সঙ্গে কথা বলিতেছিলেন। মাতব্বর প্রজাটি কথা বলিতে বলিতে কণ্ঠস্বর উচ্চ করিয়া ফেলিল। কুমড়ো কয়েক আঁটি খড় লইয়া সম্মুখ দিয়া যাইতে যাইতে থমকিয়া দাঁড়াইল। ব্যাপারটা না বুঝিলেও ব্যাপারটার উষ্ণতা তাহাকে স্পর্শ করিল। বড়বাবুর থমথমে মুখ, মোরল মশাইয়ের সোজা বসিবার ভঙ্গি এবং সতেজ কণ্ঠস্বর তাহাকেও উত্তেজিত ও কৌতূহলী করিয়া তুলিল। সকল কথা মনে নাই, কিন্তু ঘটনাটার শেষ দুইটা কথা সনাতনের বার্ধক্যজনিত বধির কানে আজও বাজে। পারবে না? সমান তেজে প্রজাটি উত্তর দিল, না। সঙ্গে সঙ্গে বড়বাবু এক লাথিতে এত বড় মানুষটাকে উল্টে দাওয়া হইতে একেবারে নিচে ফেলিয়া দিলেন। কুমড়োর সর্বাঙ্গ ভয়ে থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে পালাইয়া আসিল। বড়বাবুর প্রতি দুরন্ত একটা ভয় তাহার বুকে চিরদিনের মতো বাসা বাঁধিয়া বসিল। দীর্ঘদিন চাকরির মধ্যে সে ভয় তাহার আজও যায় নাই। এই কয়টি ভয় বাদ দিয়া কিন্তু সনাতনের দুর্দান্ত সাহস। বাবুদের উদাসীর ডাঙার বিস্তীর্ণ জঙ্গলাবৃত প্রান্তরে গোচারণের মাঠ। সেখানে গোখরো, কেউটে, চন্দ্রবোরা সাপ যথেষ্ট। গোচারণের ছোট পাচন লাঠি ও ঢেলার সাহায্যে কত যে সে সাপ মারিয়াছে তাহার হিসাব নাই। শুধু মারাই নয়, সাপের সঙ্গে যুদ্ধ করিতে করিতে সে নিজেই সাপকে বন্দী করিবার কৌশল আয়ত্ত করিয়াছে। নেকড়ে জাতীয় হিংস্র হেরোলের বাসস্থান আবিষ্কার করিয়া হেরোলের বাচ্চাও সে ধরিয়া আনিয়াছে। একবার বড় একটা নেকড়ে একটা বাছুর আক্রমণ করিয়াছিল। তখন অবশ্য কুমড়ো আর কুমড়ো নয়, সে তখন 18-19 বছরের কাঁচা জোয়ান। দৈর্ঘ্যে প্রায় সাধারণ মানুষের হাতের 4.25 হাত, অর্থাৎ 6 ফুটেরও বেশি। পাছনটা লইয়া সে নেকড়েটার উপর লাফাইয়া পড়িয়াছিল। নেকড়েটার টুটির উপর যখন সে পা দিয়া উঠিয়া দাঁড়াইয়াছিল, তখন তাহার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত,
রক্তাক্ত। সে ক্ষতচিহ্ন তাহার লোল চর্ম দেহে আজও রহিয়া গিয়াছে। জানোয়ারটাকে কাঁধে তুলিয়া লইয়া আসিল, চামড়াটা ছাড়াইয়া লইবার অভিপ্রায় ছিল, কিন্তু মনিব বাড়ির চাপরাশিটা সেটাকে লইয়া গিয়া হাজির করিল কাছারিতে। সঙ্গে সঙ্গে তাহার ডাক পড়িল। কর্তাবাবু তাহার মুখের দিকে চাহিয়া হাসিলেন, বলিলেন, ব্যাটা অসুর। সঙ্গে সঙ্গে হুকুম দিলেন নায়েবকে, ব্যাটাকে একটা পাগড়ি কিনে দাও তো। আমার মনে আছে প্রথম দিনই ব্যাটা আমার কাছে লাল পাগড়ি চেয়েছিল। বড়বাবু গম্ভীর ভাবে হুকুম দিলেন, আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাক, যেরকম কেটে গেছে, আর নেকড়ে টেকড়ে দাঁতে বিষ আছে শুনেছি। সনাতন প্রতিবাদ করিতে পারিল না, কিন্তু একটু একটু করিয়া সরিয়া সরিয়া আড়াল পড়িতেই একেবারে সোজা দৌড় মারিল। বাপ রে, ডাক্তার ছুরি চালাইয়া দিবে, আষ্টে পৃষ্ঠে ন্যাকড়ার ফালি দিয়া বাঁধিয়া দিবে। বাপ রে! পলাইয়া আসিয়া সে একেবারে গোয়াল ঘরের মাচায় উঠিয়া বসিয়া রহিল। চাপরাশিটা বার দুয়েক ডাকিয়া ফিরিয়া গেল। পাখির কলরবে সন্ধ্যা আসন্ন বুঝিয়া মাচা হইতে চুপি চুপি নামিয়া গরুগুলাকে পুড়িয়া দিয়া বাড়ি পালাইল। কিন্তু কিছু দূর আসিয়াই তাহার বুক কাঁপিয়া উঠিল। সন্ধ্যার অন্ধকার ঘন হইয়া আসিয়াছে। সম্মুখে মলকিনী পুকুরের পাড়ের বটগাছটায় ভূত আছে। ঝাঁকড়া বটগাছটার পাশেই বাঁশের ঝাড়। ভূত বাঁশ হইয়া রাস্তার উপর পড়িয়া থাকে। কেহ সেটা পার হইতে গেলেই তড়ক করিয়া বাঁশটি উপরে উঠিয়া যায় মানুষটিকে লইয়া, এবং মানুষটি ওপরে উঠিয়া ঘাড় গজিয়া মাটিতে পড়ে। শতেক ছলনা ভূতের। ভাদ্র মাসে পাকা তাল হইয়া গাছ হইতে একেবারে নির্ঘাত ঘাড়ে আসিয়া পড়ে। কখনো বা হঠাৎ একেবারে তাল গাছের মতো আকাশে মাথা ঠেকাইয়া পথের উপর দাঁড়ায়। এই তাল গাছের মতো মূর্তিকেই সনাতনের বেশি ভয়, কিন্তু উপায় বা কি? এ পথে তো তাহাদের জ্ঞাতি গোষ্ঠী ছাড়া বড় কেউ যায় না। আবর্জনা পরিপূর্ণ এই অংশটা পার হইয়া তবে তাহাদের পল্লী। কিছুক্ষণ অপেক্ষা করিয়াও সনাতন কাহারও সঙ্গ পাইল না। তাহাদের অন্য সকলে এতক্ষণে বাড়ি ফিরিয়া গিয়াছে। ধর্মরাজতলার বট গাছটির নিচে ঢোল লইয়া গান আরম্ভ করিয়া দিয়াছে। বৈশাখে বোলান গান, জ্যৈষ্ঠের পাঁচালি, আষাঢ়ে পঞ্চমী হইতে নাগ পঞ্চমী পর্যন্ত মনসার ভাসান, ভাদ্রে ভাদু, আশ্বিন হইতে ফাল্গুন পর্যন্ত পাঁচ মিশালি, চৈত্রে ঘেঁটু। সনাতন নিজে গান গাহিতে পারে না, কর্কশ মোটা কণ্ঠস্বর, কিন্তু উৎসাহ তার প্রবল। কোনরূপে সে বুক বাঁধিয়া চলিতে আরম্ভ করিল। ঠিক করিল বট গাছতলাটার আগে হইতেই সে চোখ বন্ধ করিয়া চলিয়া যাইবে। মলকিনীর পাড়ে আসিয়া সে চোখ বন্ধ করিল, কিন্তু চোখ সে আপনার অজ্ঞাতসারেই বারবার খুলিয়া ফেলিতেছে। ও কে? বুকের ভিতরটায় যেন ঢেঁকি দিয়া কেহ হৃৎপিণ্ডটাকে কুটিতেছে। সাদা কাপড় পরা ছোট আকারের ও কে ওখানে ঘুরিতেছে? সে অদ্ভুত একটা বিকৃত কণ্ঠে চিৎকার করিয়া উঠিল, কে? মূর্তিটা এতক্ষণ তাহাকে বোধহয় দেখে নাই। তাহার অদ্ভুত বিকৃত স্বরের সাড়ায় এবার সে ঘুরিয়া খানিক আগাইয়া আসিয়া খিলখিল শব্দে হাসিয়া উঠিল। সনাতনের চেতনা লোপ পাইতেছিল। প্রাণপণে সে চেতনাকে জাগ্রত রাখিবার চেষ্টা করিল। মূর্তিটা আরো খানিকটা আগাইয়া আসিয়া নাকি সুরে বলিল, আমি ভূত। সঙ্গে সঙ্গে আবার সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। এবার সনাতনের সর্বাঙ্গে একটা অতি উত্তেজনাময় উষ্ণ চেতনার প্রবাহ ভয়ের হিমশীতল অন্ধকারের মধ্যে
অগ্নিগর্ভ বিদ্যুৎ চমকের মতো খেলিয়া গেল। নন্দ, ভূত নয়, নন্দরানী, তাহাদেরই সেই ডাকা বুকো মেয়েটা, কোষ্ঠী পাথরের মতো কালো, শ্যাওলার মতো নরম সেই মেয়েটা। ভয় সনাতনের কোথায় চলিয়া গেল, সে বুঝিল না, বুঝিতে চাহিলও না। বিপুল উত্তেজনাময় উল্লাসে সেও হো হো করিয়া হাসিয়া নন্দর দিকে ছুটিল। মুহূর্তে মেয়েটাও ছুটিল। সুদীর্ঘ সনাতন আর নন্দ ছোটখাটো মেয়েটি, সে কতক্ষণ তাহার আগে আগে ছুটিবে। সনাতন লম্বা হাত বাড়াইল, কিন্তু অদ্ভুত কৌশল মেয়েটার, চট করিয়া পাশ কাটাইয়া এমন মোড় ফিরিল যে সনাতন শূন্য হাত বাড়াইয়া গতির আবেগে চলিয়া গেল। নন্দ অন্যদিকে সরিয়া খিলখিল করিয়া হাসিতে লাগিল। এমনই একবার নয়, বারবার। ভাদ্র মাসের অন্ধকার সে হাসিতে যেন শিহরিয়া উঠিল। অবশেষে নন্দকে সে যখন ধরিল, তখন নন্দ এলাইয়া পড়িয়াছে। সনাতন হাঁপাইতেছিল, তবু সে শিশুর মতো নন্দর ছোট দেহখানি দুই হাতে তাহার মাথার উপরে তুলিয়া বলিল, দি ফেলে দি আছি রে। সুকৌশলে ঈষৎ ঝুঁকিয়া নন্দ তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, কই দে দেখি। ভাদ্র সন্ধ্যায় নন্দ তালের খোঁজে আসিয়াছিল। এই নন্দকেই সে বিবাহ করিল। সেও একটা কাণ্ড। নন্দর বাপ পণের দাবি করিল অনেক, 1.25 টাকা। পরের দিন নন্দকে আর পাওয়া গেল না। সে এক হইচই ব্যাপার। সনাতন কিন্তু নিশ্চিন্ত মনে মনির বাড়িতে কাজ করিতেছিল। 60-65 বৎসর পূর্বে থানা পুলিশকে লোক এড়াইয়া চলিত, আইন কানুনও জানিত না। নন্দর বাপ মা বড়বাবুর কাছে আসিয়া গড়াইয়া পড়িল। বড়বাবু কড়া লোক, সূক্ষ্ম বিচারক। কর্তাবাবুর সবটাতেই হাসি। আগে হুজুর, ওই ওই শালারই কাজ। বড়বাবু হুকুম দিলেন, ডাক তো বেটাকে। কিন্তু সনাতন তখন অদৃশ্য হইয়া গিয়াছে। চাপরাশিটা ফিরিয়া আসিয়া বলিল, আগে কোথাও পেলাম না। সবিস্ময়ে বড়বাবু বলিলেন, আরে এই তো ছিল। একান্ত নিরুপায় ভঙ্গিতে চাপরাশিটা বলিল, আগে তন্ন তন্ন করে খুঁজলাম। ঠিক এই সময়ে কর্তাবাবু আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত শুনিয়া তিনি হো হো করিয়া হাসিলেন, বলিলেন, সে বেটা অসুর গেল কোথায়? এই ছিল, কিন্তু আর পাওয়া যাচ্ছে না। কর্তাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে বাড়ির বাগানের গাছগুলার দিকে চাহিয়া দেখিলেন। তারপর চলিয়া গেলেন গোয়াল বাড়ির দিকে। সেখানে কিছুক্ষণ স্তব্ধ হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া গোয়াল ঘরে ঢুকিয়া ডাকিলেন, এই বেটা অসুর। গোয়ালের মাচার উপরে খসখস শব্দ হইতেছিল। শব্দটা থামিয়া গেল। এবার ঈষৎ কঠোর কণ্ঠে ডাকিলেন, সনাতনে। মাচার উপর হইতে ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া ভয়ে সংকুচিত হইয়া দাঁড়ালো সনাতন। কর্তা আবার একবার উপরের দিকে চাহিয়া বলিলেন, এই হারামজাদি হারিনি, নাম মাছা দেখে। বিড়ালির মতো কড়ি কাঠ আঁকড়াইয়া দুলিতে দুলিতে এবার নন্দ লাফাইয়া নামিল। কর্তা বলিলেন, আয়। নিঃশব্দে পোষা জানোয়ারের মতো কর্তাবাবুর পিছনে পিছনে কাছারিতে আসিতেই নন্দর বাপ মা দারুণ ক্রোধে উচ্চ চিৎকার আরম্ভ করিয়া দিল। বড়বাবুর চোখ দুইটাও রাঙা হইয়া উঠিয়াছিল। ভয়ে সনাতন যেন অসাড় পঙ্গু হইয়া গেল। কর্তাবাবু গম্ভীর স্বরে নন্দর বাপ মাকে বলিলেন, চেঁচাসনি। তারপর নায়েবকে বলিলেন, 25টা টাকা আমাকে দাও তো।
বড়বাবু প্রশ্ন করিলেন, আজ্ঞে 25টা টাকা। কর্তাবাবু নায়েবের দিকে চাহিলেন। নায়েব বিনা বাক্যবায়ে 25টা টাকা বাহির করিয়া দিল। কর্তাবাবু নন্দর বাপকে ডাকিয়া বলিলেন, নে, গুনে নে, আজ রাত্রেই বিবাহ দিতে হবে, বুঝলি? বিবাহের পর সনাতন বড় গোল বাঁধাইল। যে সনাতন ঘন্টার পর ঘন্টা সকাল থেকে সন্ধ্যা অবধি মনিব বাড়িতে পড়িয়া থাকিত, সেই সনাতন ঘন্টায় ঘন্টায় বাড়ি পলাইতে আরম্ভ করিল। সনাতন এই আছে, এই নাই। শুধু তাই নয়, সেদিন চাপরাশিটা সনাতনকে ডাকিতে গিয়াছিল। সনাতন তাহাকে বেশ ঘা কতক লাগাইয়া দিল। ইহার পর 3-4 জন চাপরাশি গিয়া সনাতনকে বাঁধিয়া লইয়া আসিল। বড়বাবু তাহাকে একটা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধিয়া রাখিতে হুকুম দিলেন। কিন্তু কর্তাবাবু কি সুনজরেই তাহাকে দেখিয়াছিলেন। তিনি সে দণ্ড মাপ করিয়া দিয়া বলিলেন, দে, নাকে খত দে বেটা শুয়ার। মাটির উপরে নাক ঘষিয়া সনাতন চামড়া পর্যন্ত তুলিয়া ফেলিল। রক্তাক্ত নাকটা দেখিয়া এবার বড়বাবুও হাসিয়া ফেলিলেন। বলিলেন, খবরদার, এরম কাজ আর করবি নে। সনাতন কাঁদিয়া ফেলিল, বলিল, আমি ছিলাম না বাড়িতে, প্যায়দা কেন উঠোনে দাঁড়িয়ে হাসছিল মহাশয়? বড়বাবু এবার কঠিন দৃষ্টিতে চাপরাশিটার দিকে চাহিলেন। কর্তাবাবু বিচিত্র মানুষ। তিনি এক কথায় ব্যাপারটাকে চাপা দিয়া বলিলেন, তোর বউকেও আজ থেকে কাজ করতে হবে এখানে, বুঝলি? সকালবেলা থেকে খোকাকে নিয়ে থাকবে, আর দুপুরবেলা তুই গরু নিয়ে যাবি মাঠে, ঝুড়ি নিয়ে বউ যাবে তোর সঙ্গে। গোবর কুড়িয়ে মাঠে জড়ো করবে, বুঝলি? দুবেলা খেতে পাবে, বছরে পুজোর সময় একখানা কাপড়। সনাতন উল্লাসে যে কি করিবে খুঁজিয়া পাইল না। গোয়াল বাড়িতে আসিয়া বড় মহিষটার গলা ধরিয়া 10টা চুমা খাইল। খানিকটা নাচিল, ভেড়ার পালের মেরাটার সঙ্গে ঢুঁ খেলিয়া উপর হাতের পেশিতে কাল সিটে ফেলাইল। আহ, যদি সে কর্তা বাবুকে কাঁধে করিয়া নাচিতে পাইত, অথবা বাবুর পায়ের তলাটা যদি জিভ দিয়া চাটিতে পাইত, সে ছুটিয়া গিয়া নন্দকে হির হির করিয়া টানিয়া আনিল। অতর্কিত আকর্ষণে নন্দ্র বিব্রত এবং গালিগালাজ করিতে আরম্ভ করিল বিরক্ত হইয়া। কিন্তু সনাতন সে গ্রাহ্যই করিল না। ইহার পর নন্দ সকাল হইতে বড়বাবুর খোকাকে, অর্থাৎ শিবনাথের বাপকে লইয়া বসিয়া থাকিত, খেলা দিত। সনাতন কাজ করিত, মধ্যে মধ্যে খোকাকে কাঁধে লইয়া নাচিত। কখনো কখনো খোকার পিঠে মৃদু মৃদু কিল চর মারিত, কান মলিয়া দিত। বলিত, 2-4 ঘা মেরে রাখি নন্দ, বড় হলে তখন তো চোখ লাল করবে, দেবে কষে জুতোর বাড়ি। দুপুরে নির্জনে উদাসীর প্রান্তরে সনাতন বট গাছতলায় বসিয়া থাকিত। নন্দ তাহার পাঁচন লাঠিটা লইয়া গরু মহিষগুলাকে আগলাইয়া ফিরিত। লাঠি হাতে নন্দকে এমন সুন্দর মানাইত, খাটো মোটা কাপড় পরা, মাথায় খাটো নন্দের হাতে সনাতনের লাঠি গাছাটা নন্দর মাথার খানিকটা উপরেও উঠিয়া থাকিত। নন্দ নির্ভয়ে প্রকাণ্ড কালো মহিষ দুইটাকে দুম দাম করিয়া পিটিত। কখনো কখনো সে সুকৌশলে উঠিয়া বসিত মহিষের পিঠে, মহিষটা চলিত। নন্দ এমন দুলিত সেই চলার সঙ্গে সঙ্গে যে সনাতন ছুটিয়া গিয়া চড়িয়া বসিত অন্য মহিষটার পিঠে। মহিষের পিঠের উপর হইতেই নন্দ প্রথম দিনই চিৎকার করিয়া উঠিল, সাপ, আলান, অর্থাৎ প্রকাণ্ড বড় আল কেউটে। একটি প্রকাণ্ড বড় আল কেউটে চলিয়া যাইতেছে। নন্দর চিৎকারে সেটা অল্প মাথা তুলিয়া দাঁড়াইল। সনাতন দেখিয়া নির্বিকার চিত্তে হাসিয়া বলিল,
ওর নাম কালকুটি, কিচ্ছু বলে না বুড়ি। বুঝলি, ওকে যেন কখনো মারতে যাস না। তারপর সে হাতে তালি দিয়া বলিল, যা যা বুড়ি, চলে যা। সাপটা আর কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। সনাতন এখানকার কীট পতঙ্গটিকেও চেনে। ওই প্রকাণ্ড বড় কেউটেটার রীতিনীতি গতিবিধি সব তাহার সুবিদিত। এমনকি কালকুটির গর্তটাও সে চেনে। কালকুটির বহু শাবককে সে হত্যা করিয়াছে। সেগুলার স্বভাব মায়ের মতো নয়। সনাতন জানে, বয়স হইলে উহারাও এমনই ধীর স্থির হইবে, কিন্তু বয়স হইতে হইতে যে কত জীব জন্তু মানুষ মারিবে তাহার কি ঠিক আছে? আষাঢ় মাসের প্রথম হইতেই সে সন্তর্পণে তীক্ষ্ণ দৃষ্টি রাখে গর্তটার আশেপাশে। সহসা একদিন দেখা যায় কালো সর্পশিশুতে চারিপাশ ভরিয়া গিয়াছে। সাপের ডিম গরম খোলায় ধান দেওয়া খইয়ের মতো ফোটে যে, ডিম ফাটিয়া ছিটকাইয়া বাহির হয় সাপের বাচ্চা, নহিলে উহাদের মা ওই কালকুটিই যে খাইয়া ফেলিবে উহাদের। গর্তের ভিতরে উদ্যত গ্রাসে বসিয়া থাকে কালকুটি, উপরে থাকে সনাতন লাঠি লইয়া। তবুও যাহারা বাঁচিয়া যায় তাহারা বড় হইয়াও প্রাণ দেয় সনাতনের হাতে। নন্দ সেদিন কালকুটিকে চিনিল, ক্রমে ক্রমে আরো অনেককে চিনিল, কত নূতনকে আবিষ্কার করিল। প্রজাপতির ডিম সনাতন চিনিত না, সে জানিত সেগুলো মরা কাচ পোকা। নন্দ সনাতনকে চিনাইয়া দিল। দুইজনে মিলিয়া গোবর কুড়াইয়া বানাইয়া তুলিল একটি পাহাড়। কর্তাবাবু খুশি হইয়া গোটা 1 টাকা বকশিস দিলেন। সনাতন সেদিন নন্দকে আদর করিল। তু আমার আদার ঘরের আলো। নন্দ অবাক হইয়া গেল। সনাতন সেই দিনই কথাটা শিখিয়াছে বড়বাবুর কাছে। পূজার কাপড়ের প্রকাণ্ড গাঁটরি মাথায় সনাতন বড়বাবুর সঙ্গে বাড়ির ভিতর গিয়াছিল। বড়গিন্নি অন্ধকার বড় ঘরের দরজা খুলিয়া দিয়া বলিয়াছিলেন, দাঁড়াও, আলো জেলে দিই। বড়বাবু হাসিয়া বলিয়াছিলেন, দরকার নেই, তুমিই আমার আধার ঘরের আলো। কথাটা সনাতনের বড় ভালো লাগিয়াছে। বছর 10 পরে সেই নন্দ একদিন সনাতনকে ছাড়িয়া চলিয়া গেল। সন্তান প্রসব করতে গিয়া মারা পড়িল। সনাতনের সে অবস্থা বর্ণনার অতীত। কর্কশ উচ্চ কণ্ঠের কুণ্ঠাহীন আর্তচিৎকারে সমস্ত গ্রাম খানাকে নিশীথ রাত্রে সচকিত করিয়া তুলিয়াছিল। কর্তাবাবু তখন মারা গিয়াছেন। বড়বাবু তৎক্ষণাৎ লোক পাঠাইয়াছিলেন। সেই লোকের সঙ্গে শিবনাথের বাবাও গিয়াছিলেন। সনাতনকে তিনি বড় ভালোবাসিতেন। সে তাকে মানুষ করিয়াছে। সব দেহের পাশে একটি কেরোসিনের ডিবে জ্বলিতেছিল। উঠানে সে আলো বিশেষ আসিয়া পড়ে নাই। অন্ধকার উঠানে অসুরের মতো প্রশস্ত প্রকাণ্ড বুকে বাঘের থাবার মতো হাত চাপড়াইয়া চিৎকার করিয়া যাইতেছে সনাতন। সৎকার করিয়া পরদিন সে যখন মনিব বাড়িতে আসিল, তখন চোখ দুইটা তাহার কুঁচের মতো রাঙা হইয়া উঠিয়াছে। সকলে ভাবিল সনাতন পাগল হইয়া যাইবে। সেই দিন গভীর রাত্রে সে যখন ছুটিয়া আসিয়া কাছারির দাওয়ার চাপরাশিটার পাশে আসিয়া হাঁপাইতে আরম্ভ করিল, তখন পাগল হইয়া গিয়াছে ভাবিয়া চাপরাশিটা সন্তস্ত্র হইয়া উঠিল। সনাতন হাঁপাইতে হাঁপাইতে বলিল, নন্দ প্যাদা, নন্দ বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াইছে। মাস খানেক পরেই একদিন সকালে চাপরাশিটা বলিল, সনাতন আসে নাই। বড়বাবু বলিলেন, ডেকে নিয়ে আয়। চাপরাশিটা বলিল, আগে রাত্রে উঠে এসে কোথা চলে গিয়েছে, এইখানে আমার কাছেই তো শোয় এখন। ভোর রাত্রে উঠে গেল, তারপর আর আসে নাই।
কড়া মেজাজের বড়বাবুও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। নন্দর শোকে সনাতন দেশত্যাগ করিয়াছে। কিন্তু পরের দিনই সনাতন ফিরিয়া আসিল। চাপরাশিটা প্রশ্ন করিল, কোথায় গিয়েছিলি? সনাতন জবাব দিল, গিয়েছিলাম যেখানে মন হচ্ছিল। আবার দিন দুই পরে দেখা গেল সনাতন নাই। সেদিন সন্ধ্যা হইতেই সে নিখোঁজ। যে সনাতন নন্দর প্রেতাত্মার ভয়ে সন্ধ্যাতেই ভয় কাতর শিশুর মতো অসহায় হইয়া পড়ে, সে রাত্রির অন্ধকারেই কোথায় চলিয়া গিয়াছে। 4 দিন পর সে ফিরিল। বড়বাবু এবার রুষ্টভাবেই কহিলেন, এমন করবি তো কাজে জবাব দে। সন্ন্যাসী হতে চাস তো সন্ন্যাসী হয়ে যা, আর নয়তো আবার বিয়ে থা কর, ঘর সংসার কর, কাজকর্ম কর। সনাতন চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বড়বাবু বলিল, কি বলছিস? নখ দিয়া দেওয়াল খুঁটিতে খুঁটিতে সনাতন বলিল, আজ্ঞে, বুঝলি আমার কথা? ঘাড় নাড়িয়া সায় দিয়া সনাতন আরো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেল। একেবারে শটান অন্দরে আসিয়া বড়গিন্নির সম্মুখে জোর হাত করিয়া দাঁড়াইল। 2 কোটি টাকা আপনি দেন, নইলে বড়বাবুকে বলে দেন। বড়গিন্নি সবিস্ময়ে বলিলেন, 2 কোটি টাকা নিয়ে তুই করবি কি? তীর্থ যাবি নাকি? সনাতন মাথা চুলকাইয়া বলিল, আগে বড়বাবু বলেছেন বিয়ে করতে। বিয়ে করতে? সস্নেহে হাসিয়া বড়গিন্নি বলিলেন, ভালোই বলেছেন রে, মরণকে ঠেকিয়ে তো সংসার করা যায় না বাবা, তার জন্য বিবাগী হলে কি চলে? পরম আগ্রহে সম্মতি জানাইয়া সনাতন বলিল, আগে হ্যাঁ। খুশি হইয়া গিন্নি বলিলেন, বেশ, কোণে ঠিক কর, টাকার জন্যে বলবো আমি বড়বাবুকে। আগে কোণে আমি ঠিক করেছি, টাকা হলেই হয়। বাড়ির মেয়েরা বিস্ময়ে চুপ করিয়া থাকিয়া হাসিয়া কলরব করিয়া উঠিল। ও মা গো! কোথায় রে, কোথায়? কবে ঠিক করলি রে এর মধ্যে? কেমন কোণে রে? কত বড়? দেখতে কেমন? সনাতন বসিয়া মাথা চুলকাইতে চুলকাইতে পুলকিত লজ্জার সহিত সমস্ত প্রশ্নের উত্তর দিল। মেয়েটির বাড়ি ক্রোশ খানেকের মধ্যেই, যুগলপুরে। অনেকদিন হইতেই সনাতন চেনে। হাটে সে নিয়মিত আসে। সনাতন বলিল, কোণে আগে ভারী সুন্দর, আর বয়স তা খানিক হবে বই কি। সনাতন বর্ণনায় অতিরঞ্জন করে নাই। মেয়েটি সত্যই দেখতে সুন্দর। বরণে সে গৌরী, মুখশ্রীতে লাবণ্যময়ী, কেবল চোখ দুটি খয়রা রঙের। গঠনে সে দীর্ঘাঙ্গী, বয়সে 22-24। সনাতন বৈরাগ্যের বশে মধ্যে মধ্যে নিখোঁজ হয় নাই। মেয়েটির প্রেমের আকর্ষণেই সেখানে ছুটিয়া গিয়া পড়িতেছিল। মেয়েটি সধবা। অনেক কাণ্ডের পর তাহার স্বামী 2 কোটি টাকার বিনিময়ে তাহাকে ছাড়পত্র দিতে রাজি হইয়াছে। সেদিন রাত্রে তাহাদের 2 জনকে একত্র পাকড়াও করিয়া সনাতনকে তাহারা দুরন্ত প্রহার দিয়াছিল। সনাতন সেসব গ্রাহ্য করে নাই। মার খাইয়াও স্পষ্ট বলিয়া দিয়াছে, ছেড়ে দিস তো দে, নইলে আমি নিয়ে পালাবো। শুধু না কেন ওকে, ও থাকবে না তোর কাছে। মেয়েটার লজ্জার আবরণ নিঃশেষে খসিয়া গিয়াছিল। তাহার উপর মার খাইয়া সে উগ্র হইয়া উঠিয়াছিল। সেও বলিয়াছিল, আজই যাব আমি উয়ার সাথে। শেষ পর্যন্ত সনাতন 20 টাকায় রফা করিয়া আসিয়াছে। আবার সনাতন ঘর বাঁধিল, সংসার পাতিল। নিজের ঘর ছাড়িয়া সে নূতন ঘর তৈরি করিল বাবুদের গোয়াল বাড়ির পাশেই। পুরানো বাড়িতে নন্দ ঘুরিয়া বেড়ায়,
কোনোদিন রাত্রে কড়ি কাঠে বসিয়া সে যদি তাল গাছের মতো মোটা পা বাহির করিয়া ঘুমন্ত অবস্থায় বুকে চাপাইয়া দেয়, তবে ঝাঁকড়া চুল ভর্তি মাথাটা বার বার নাড়িয়া সনাতন আতঙ্কে অস্থির হইয়া উঠিল। তাই সে নূতন করিয়া ঘর গড়িল। সে ঘরে নন্দর এতটুকু জিনিসও সে রাখিল না। আপনার সামগ্রীর লোভে নন্দ যে নিশ্চয়ই এখানে আসিয়া হাজির হইবে। নূতন বইয়ের নামটিও বড় ভালো, পেরভাতি অর্থাৎ প্রভাতী। মেয়েটি কিন্তু বিলাসিনী, চলনে বলনে আচারে রুচিতে পোশাকে প্রসাধনে সনাতনের বিপরীত। মেয়েটি চলে হেলিয়া দুলিয়া, কথা কহিতে হাসিয়া ভাঙিয়া পড়ে। পোড়ানো সামগ্রী তাহার মুখে রোচে না। সে পান খায়, দোক্তা খায়, কাপড় পরে পা ঢাকিয়া, পরিপাটি ছাদে চুল বাঁধে বাবুদের বাড়ির মেয়েদের মতো আলবট কাটিয়া। অথচ সনাতন ভালোবাসে পোড়ানো জিনিস খাইতে। সে ভালোবাসে খাটো মোটা কাপড় আট সাঁট করিয়া পরিতে, রুক্ষ চুল টানিয়া মাথার উপর ঝুঁটি খোপা তাহার সবচেয়ে ভালো লাগে। নন্দর মতো গোবর প্রভাতী কুড়াইবে না। ছেলের ঝি হইতে আপত্তি ছিল না, কিন্তু বাবুদের বাড়িতে শিশু ছেলে তখন আর কেহ নাই। তবুও সনাতন অবনত মস্তকে মন্ত্রমুগ্ধের মতো পেরভাতির আনুগত্য স্বীকার করিল। প্রভাতীর মনোরঞ্জনের জন্য এখানে ওখানে ঋণ করিতে আরম্ভ করিল। অবশেষে মনিব বাড়ির কাজের উপর আর একটা কাজ লইল। ও পাড়ার হিরু চাটুজ্জে বিদেশে চাকরি করে। এবার সে বাড়ির মেয়েদের লইয়া গিয়াছে। রাত্রে তাহার বাড়িতে পাহারা দিবার কাজ লইল সনাতন। প্রভাতীকে সঙ্গে লইয়া সে সন্ধ্যার পর চাটুজ্জে বাড়ি যাইত, আবার ভোরবেলায় উঠিয়া ফিরিয়া আসিত। মাস কয়েক পর সেদিন পেরভাতী কোন ভদ্রলোকের বধূ বা কন্যার পরনের শাড়ি দেখিয়া বলিল, ওই শাড়ি আমার চাই। সনাতন মাথায় হাত দিয়া বসিল। মনিব বাড়িতে বিবাহের ঋণ জমিয়া আছে, এখানে ওখানে ঋণ করিয়াছে, সেও শোধ হয় নাই। এখন টাকা কোথায় মিলিবে? ভাবিয়া চিন্তিয়া সে আসিল ছোট বাবু অর্থাৎ শিবনাথের বাপের কাছে। ছোট বাবুকে নন্দ ও সে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছে, আর ছোট বাবু এখনো পুরা বাবু হইয়া ওঠে নাই, জুতা মারিবার বয়স হয় নাই। সনাতন ছোট বাবুর পায়ের কাছে বসিয়া পা টিপিতে টিপিতে সলজ্জ ভাবে কথাটা পারিল। ছোট বাবুও একটু লজ্জিত হইলেন। টাকা তো আমার কাছে নেই সনাতন, গিন্নি মাকে চাও, লয়তো বৌরানীর কাছে লাও, আমাকে কিন্তু দিতে হবে ছোট বাবু। ছোট বাবুর তখন বিবাহ হইয়াছে, 10-11 বছরের বধূ। আচ্ছা, কাল বলবো তোকে। সনাতন খুশি হইয়া পেরভাতিকে আসিয়া বলিল, কাল। পরদিন সকালেই ছোটবাবু টাকা লইয়া গিয়া অবাক হইয়া গেলেন। সনাতন বসিয়া আছে, তাহার সে মূর্তি অদ্ভুত, চোখ দুইটা রাঙা, মুখখানা ভীষণ, আর প্রভাতী দাওয়ার উপর পড়িয়া আছে উপর হইয়া অসম্বৃত বেশে। অনাবৃত গৌরবর্ণ পিঠখানায় প্রহার চিহ্ন রক্তমুখী হইয়া ফুটিয়াছে। ছোটবাবু প্রশ্ন করিলেন, কি হয়েছে সনাতন? সনাতন গর্জন করিয়া উঠিল, আজ আধমরা করে ছেড়েছি, একদিন কিন্তু নির্দম মেরে ফেলাবো ছোটবাবু। প্রভাতীর পিঠের রক্ত চিহ্নগুলো দেখিয়া ছোটবাবু সনাতনকে তিরস্কার করিয়া বলিলেন, ছি, এমন করেই কি মারে রে? প্রভাতী ফোপাইয়া কাঁদিয়া উঠিল। সনাতন গর্জন করিয়া বলিল,
রেতের বেলায় চাটুজ্যেদের বাড়িতে আমাকে একখানা বস্তা দিয়ে বলে কি, বাখার থেকে ধান বার করেলে আমি চুরি করব ছোট বাবু। ছোট বাবুর মনে পড়িল ছেলেবেলার কথা। তাহাদের বাড়ির আম গাছটায় আম পাকিত সকল গাছের আগে। যতটি আম গাছ হইতে পড়িত সনাতন কুড়াইয়া বাড়ির ভিতর দিয়া আসিত। কখনো তিনি সনাতনকে আম কুড়াইয়া লইয়া খাইতে দেখেন নাই। একবার তিনি চাহিয়াছিলেন একটা আম। সনাতন বলিয়াছিল, বাড়িতে লেবা। ছোট বাবু কাপড়ের টাকা দিতে গেলে সনাতন লইল, বলিল, এক ছুঁচ ওকে আমি দেব না। প্রভাতীয় সহ্য করিবার মেয়ে নয়। মাস খানেক পরে সে পালাইয়া গেল বাবুদের বাড়ির চাপরাশিটার সঙ্গে। সনাতনের যথা সর্বস্ব লইয়া নিরুদ্দেশ হইল। শুধু তাই নয়, সনাতনকে পাওয়া গেল আহত রক্তাক্ত অবস্থায়। বটির একটা কোপ তাহার ঘাড়ে বসাইয়া দিয়াছিল। 10 দিন অচেতন অবস্থায় থাকিয়া সনাতন বাঁচিল। সে 10 দিন সনাতনের কি চিৎকার অচেতন অবস্থাতেই! নিশীথ রাতে ঘুমন্ত মানুষ শিহরিয়া জাগিয়া উঠিত সেই চিৎকার শুনিয়া। সনাতন যন্ত্রণায় চিৎকার করিতেছে, 10 দিন পর চেতনা পাইয়া সনাতন বড়বাবুকে সম্মুখে দেখিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল, ওগো বড়বাবু গো, আমি আর বাঁচব না গো। তাহার সে কাতরতায় বড়বাবুও বিচলিত হইলেন। সনাতন তাহাকে বাঘের মতো ভয় করে। আজ সে তাহাকে আঁকড়াইয়া ধরিতে চাহিতেছে, একান্ত আপনজনের মতো। ছোট বাবুকে সে বলিল, বাঁচিত আর মেয়ের মুখ দেখব না ছোট বাবু। সনাতন বাঁচিল। সনাতন বাঁচিল এবং মাসখানেক না হইতেই আবার বিবাহ করিল। অত্যন্ত কুৎসিত দর্শনা একটা মেয়ে। অতুল স্বাস্থ্য এবং আকারে সে সনাতনেরই যোগ্য। কর্তাবাবু সনাতনের নাম দিয়াছিলেন অসুর। এবার ছোট বাবু সনাতনের নতুন বধূর নাম দিল হিড়িম্বা। সনাতন অতি সলজ্জভাবে পুলকিত হইয়া হাসিল। নতুন বধূটিও হাসিল, হি হি করিয়া হাসি। নির্বোধের মতো হাসি দেখিয়া ছোট বাবুর গা ঘিন ঘিন করিয়া উঠিল। হাসির সঙ্গে মেয়েটার মুখ দিয়া লালা গড়াইয়া পড়ে। কিন্তু হিড়িম্বা অদ্ভুত। কিছুদিনের মধ্যেই সে সনাতনকে ঠাকুর করিয়া তুলিল। সনাতনকে সে সকাল বেলায় গোয়াল পরিষ্কার করিতে, গোবর ঘাঁটিতে দেয় না, নিজেই সে গোবর পরিষ্কার করে। নন্দর মতো সেও ঝুড়ি লইয়া সনাতনের সঙ্গে মাঠে যায়। সেখানে সনাতন ঘুমায়। একা হিড়িম্বা গরু মহিষ আগলায়, গোবর কুড়ায়, কুচি কাঠি সংগ্রহ করে জ্বালানি কাঠ জড়ো করে। জ্বালানি কাঠের জন্য সে অবলীলায় তাল গাছে উঠিয়া যায়। কুচি কাঠি বিক্রি করিয়া সে পয়সা আনে। বাড়িতে ঘুঁটে দিয়া ঘুঁটে হইতেও মাসে মাসে 1 টাকা 1.5 টাকা আয় করে। সনাতনের অদৃষ্ট। এই হিড়িম্বাও তাহার অদৃষ্টে সহ্য হইল না। অদৃষ্টের তাড়নায় সে নিজেই একদিন দুর্দান্ত প্রহার দিয়া শেষে গলায় হাত দিয়া হিড়িম্বাকে বাহির করিয়া দিল। হিড়িম্বার সে কি কান্না! ছোট বাবু মধ্যস্থতা করিবার চেষ্টা করিলেন, কিন্তু হিতে বিপরীত হইয়া গেল। সনাতন বলিল, সন্দেশের রস রাক্ষসী চুষে মেরে দিলে। সনাতন কয়েকটা রসগোল্লা কিনে আনিয়াছিল। হিড়িম্বা লোভের বশে গোপনে রসগোল্লাগুলি চুষিয়া খাইতেছিল। সনাতন সেটা দেখিয়া ফেলিয়াছে। ছোট বাবু হাসিয়া ফেলিলেন। সনাতন বলিল, ডাল ভাত যা হয় ঘরে আগে আগে চুরি করে খায়। ছোট বাবু বলিলেন, আচ্ছা আর খাবে না। তবুও সনাতন অটল, বলিল, ওর এত বড় বার
আমাকে মর বলে? আমি মরবো? আমি মরে যাব ছোটবাবু? ছোটবাবু হাসিলেন, আবার খানিকটা বিরক্ত হইলেন। মর বললেই কি মানুষ মরে সনাতন? বার বার ঘাড় নাড়িয়া সনাতন তবুও বলিল, আগে না, আমাকে মর বললেও। এবার ধমক দিয়া ছোটবাবু বলিলেন, মর বললে তো হলো কি? তুই অমর নাকি? মরবি না তুই? ছোটবাবুর মুখের দিকে চাহিয়া সনাতন বলিল, আপনি আমাকে মর বলছো ছোটবাবু? সে এতদিনের মনিব বাড়ির কাজে জবাব দিয়া সেই দিনই কোথায় চলিয়া গেল। ফিরিল সে দীর্ঘদিন পর, আজ হইতে বৎসর খানেক আগে। তখনও সে সমর্থ, এত বড় দেহ, ৮০-র উপর বয়সেও প্রায় সোজাই আছে, অল্প একটু নমিত হইয়াছে মাত্র, আর চলিবার গতি মন্থর হইয়াছে। এক মাথা পাকা চুল, প্রকাণ্ড বড় পাকা গোঁফ, স্থবির অসুরের মতো দেহ। সনাতন একেবারে মনিব বাড়ির অন্দরে আসিয়া ঢুকিয়াছিল। কাছারিতে যাইতে সাহস হয় নাই। এই দীর্ঘকাল অনুপস্থিতির কি কৈফিয়ত দিবে বড়বাবুর কাছে? ছোটবাবুর সম্মুখে মুখ দেখাইবেই বা কি করিয়া? শিবনাথের বধূ, শিবনাথের ভগ্নী সকলে বিস্ময়চকিত হইয়া উঠিল। সনাতনও হতভম্ব হইয়া গেল। কাহাকেও সে চেনে না। ইহারা সব কে? শিবনাথের মা আসিয়া অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাহাকে দেখিয়া বলিলেন, তুমি সনাতন? বালিকা বয়সে তিনি তাহাকে দেখিয়াছিলেন। তিনি এ বাড়িতে আসিবার পর বৎসর দুয়েক সনাতন এ বাড়িতে ছিল, কিন্তু তবু তিনি তাহাকে চিনিলেন সনাতনের আকৃতির জন্য। সনাতন এক মুখ হাসিয়া বলিল, হ্যাঁ ঠাকরুন, একবার গিন্নিমাকে আর বড় বৌমাকে ডেকে দিন না, বলবেন যে সনাতন আইছে। শিবরামের মা অল্প হাসিয়া বলিলেন, আমি বৌ ঠাকরুন সনাতন, গিন্নিমা তো নেই। সনাতন নির্বাক নিস্পন্দ হইয়া গেল। এই প্রৌঢ়া বিধবা তাহার ছোটবাবুর বউ, সেই কচি বউটি? গিন্নিমা নাই? তবে কি তবে কি? সে দ্রুত উঠিয়া কাছারি বাড়িতে আসিল। শিবনাথ নূতন, নায়েব নূতন, চাপরাশি নূতন, চাকর নূতন, সকলে সবিস্ময়ে প্রশ্ন করিল, কে তুমি? সনাতন চারিদিক খুঁজিতেছিল, কোনো উত্তর সে দিল না। উত্তর দিলেন শিবনাথের মা। তিনি পিছন পিছন আসিয়াছিলেন। সস্নেহে হাসিয়া বলিলেন, শিবু, এই সনাতন। সনাতনকে বলিলেন, সনাতন, এই আমার ছেলে শিবনাথ। সনাতন এতক্ষণে প্রশ্ন করিল, বড়বাবু নাই? ছোটবাবু নাই? গোয়াল বাড়ির একখানা খালি ঘরে সনাতন আশ্রয় লইল। শিবনাথের বাড়িতেই অন্নের বরাদ্দ করিয়া দিলেন শিবনাথের মা। প্রথম দিনই পাচিকা ভাত দিয়া গালে হাত দিল। সনাতন ভাত লইল ৩ বার। শিবনাথের মা হাসিলেন। সনাতনের আহার এখনো প্রায় সমানই আছে। খাইতে বসিলে শিবনাথের মা প্রশ্ন করিলেন, কোথায় ছিলে সনাতন? প্রকাণ্ড হাতে বিপুল এক গ্রাস ভাত তুলিয়া সনাতন বলিল, ২-৩ জায়গায় মা। ছেলেপুলে কি ঘরকন্যা করেছ? বাঁ হাতে মাথা চুলকাইয়া সনাতন বলিল, ছেলে অনেক গুলান মা, ৩টে পরিবারের ছেলে। আরো ৩ বার বিয়ে করেছিলে? মেয়েরা সকৌতুকে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সনাতন বলিল, হ্যাঁ মা, তা সেসব চুকিয়ে দিয়েছি, ছাড়পত্র করে সব তাড়িয়ে দিয়েছি। সনাতনের এখনকার ইতিহাস এ বাড়ির সকলেই জানে।
পুরানো দিনের ইতিহাসও সবারই জানা। সনাতন এ বাড়ির কাহিনীর মানুষ। শিবনাথের বোন মুখে কাপড় চাপা দিয়া হাসিয়া বলিল, এইবার আবার ঘরদোর পাতাও সনাতন, আপনার ভিটে করো, বিয়ে করো। সনাতন নির্বোধের মতো খানিক হাসিয়া বলিল, হার লয় মা। সে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। ওদের তাড়িয়ে দিলে কেন সনাতন? আর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সনাতন বলিল, সবাই মরণ তাকায় মা, মর 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 ছাড়া বাকি নাই। 3টে বইয়েরই ওই এক রা। সনাতন তৃতীয়বারের ভাতটা আর শেষ করিতে পারিল না। ভাতের অপচয়ে লজ্জিত হইয়া সে বলিল, খেতে পারি না, ই কটা ভাত আমি খাই, তা আজ লাড়লাম। সনাতন বাড়িতে থাকিলে চুপ করিয়া বসিয়া থাকিত। মধ্যে মধ্যে গ্রাম প্রান্তর ঘুরিয়া আসিত। উদাসীর ডাঙায় দীর্ঘদিন ঘুরিয়াও সে কালকুটিকে দেখিতে পাইল না। মধ্যে মধ্যে ডাক্তারখানায় গিয়া ওষুধ লইয়া আসিত। তাহার ক্ষুধা হয় না। আজ কয়েকদিন সনাতন বিছানাতেই শুইয়া আছে। খাবার পাঠাইয়া দিলে অল্প অল্প খায়, না পাইলে চুপ করিয়া পড়িয়া থাকে, অভাবও বোধ করে না। শিবনাথের মা এই অঞ্চলের প্রবীণ বিচক্ষণ ডাক্তার ননীবাবুকে ডাকাইয়াছিলেন। ননীবাবু হাসিয়া বলিলেন, কাল রোগ। শিবনাথ দেখিতে গিয়াছিল। কঙ্কালসার সনাতন জীর্ণ পরিত্যক্ত ঐতিহাসিক পাষাণ দুর্গের মতো পড়িয়া আছে। মোটা মোটা হাড়গুলা প্রকট হইয়া উঠিয়াছে। সে দিগন্তের দিকে দৃষ্টি রাখিয়া চাহিয়া আছে। শিবনাথের মা সেখানে ছিলেন। তিনি ডাকিতেছিলেন, সনাতন সনাতন। সনাতন যেন শুনিতে পাইতেছে না। শিবনাথ কাছে আসিয়া স্বর উচ্চ করিয়া ডাকিল, সনাতন সনাতন। এবার সনাতনের দৃষ্টি ফিরিল। সে দৃষ্টি যেন কিছু খুঁজিতেছে, কিন্তু খুঁজিয়া পাইতেছে না। সনাতন। এবার দৃষ্টি শিবনাথের দিকে রাখিয়া ক্ষীণ স্বরে বলিল, দেখতে পেছি না। সে হাতের ক্ষীণ ইঙ্গিতে ডাকিল, আরো কাছে এসো। শিবনাথ সরিয়া গেল। খোকা বাবু। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। কি কষ্ট হচ্ছে তোমার? ঘাড় নাড়িয়া সনাতন জানাইল, কিছু না। তারপর ক্ষীণ স্বরে বলিল, দেখতে পেছি না ভালো, শুনতে পেছি না। শিবনাথের মা এবার বলিলেন, ভয় নেই সনাতন। সেখানে তোমার নন্দ আছে, কর্তা বাবু আছেন, বড় বাবু আছেন, গিন্নিমা আছেন, ছোট বাবু আছেন। সনাতন কাহারও সন্ধানে কোনো দিকে চাহিল না। শিবনাথের মুখের দিকে চাহিয়াছিল, সেই দিকেই দৃষ্টি রাখিয়া অস্ফুট স্বরে বলিল, অন্ধকার, অর্থাৎ অন্ধকার। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ছোট গল্প সনাতন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যদি এরকমই আরো কয়েকটি গল্প শুনতে চান, তাহলে এই ভিডিওর নিচে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে, সেখানে টাচ করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে আছে প্লে লিস্ট। সেখানে আজ পর্যন্ত যত গল্প আমি পড়েছি সবই সাজিয়ে রাখা আছে আপনাদের জন্য। সেইগুলো পড়ুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আগামীকালই দেখা হচ্ছে। আজকে বিদায় নিলাম। নমস্কার।